প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব হেডকোয়ার্টার 119 ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্পাস বৈষম্যনগর ফারাক্কা। তো যে সমস্ত প্রার্থীদের হেডকোয়ার্টার 119 নম্বর ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্পাস বৈষম্যনগর ফারাক্কাতে পিএসটি এবং পিএটির জন্য সেন্টার পড়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি অ্যাডমিট কার্ড আছে 119 নম্বর ব্যাটালিয়ান বৈষম্যনগর ফারাক্কার। তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে ন্যাচারালি আমরা আলোচনা করব তো যে সমস্ত প্রার্থীরা বিএসএফ ট্রেডসম্যানের জন্য আবেদন করেছিলেন, তোমাদের কিন্তু ইতিপূর্বে তোমাদের বিএসএফ এর তরফ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। ওই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের ফার্স্ট পিইটি এবং পিএসটি হবে। তো যে সমস্ত প্রার্থীদের পিইটি এবং পিএসটি বৈষম্যনগর 119 নম্বর ব্যাটালিয়ান সেন্টার পড়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ন্যাচারালি আমরা যেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেটি হলো তোমরা এই 119 নম্বর ব্যাটালিয়ান বৈষম্যনগর ফারাক্কাতে কিভাবে যাবে। বাস রুট এবং ট্রেন রুট উভয় কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তার পাশাপাশি উল্লেখ করব এই 119 নম্বর ব্যাটালিয়ান বৈষম্যনগরে কত পাক তোমাদের দৌড়াতে হচ্ছে, কত মিটারের ট্রাক আছে, কতজন করে ছাড়ছে, এন্ট্রি থেকে একদম পাস পর্যন্ত কি কি হচ্ছে, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে একদম পুরো ওপেন স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো এন্ট্রি থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত তথ্যটাই তোমাদের মাঝে শেয়ার করবো। এবং তার আগে বলে রাখি, যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ দয়া করে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, যেমন বুকের ছাতি কেমন নিচ্ছে, হাইট কতটা নিচ্ছে, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত প্রার্থীরা উত্তর 24 পরগনা, সুন্দরবন, বারাসাত এই সমস্ত এরিয়া থেকে যারা বিলং করছেন তাদেরকে বলবো তাদের ট্রেন রুটটা হলো তোমরা সরাসরি শিয়ালদা থেকে মালদা টাউন জংশনের একটা ট্রেনের টিকিট কাটবে, শিয়ালদা টু মালদা জংশনে একটা ট্রেনের টিকিট কাটবে, মালদা জংশনে নামবে, নামার পরে বাইরে চলে আসবে, অর্থাৎ মালদা যে টাউন, মালদা টাউনেই তোমরা নামবে, নামার পরে বাইরে চলে আসবে। অটো বা বাসে তোমাদের 30 থেকে 35 মিনিট লাগবে, ঠিক আছে। আর যে সমস্ত প্রার্থীরা হাওড়া, হুগলি এই সমস্ত সিটি থেকে বিলং করছেন তাদেরকে বলবো তোমরা সরাসরি হাওড়া জংশনে যাবে, হাওড়া জংশন থেকে হাওড়া জংশন টু মালদা টাউনের একটা টিকিট কাটবে, সরাসরি তোমরা মালদা টাউনে নামবে, ওখান থেকে কিন্তু 30 থেকে 35 মিনিট লাগবে তোমাদের বাস বা অটোতে। এবং তোমরা এই মালদা টাউন থেকে ট্রেন বদলি করে নিউ ফারাক্কা জংশনে যদি যেতে পারো তাহলে নিউ ফারাক্কা জংশনে নেমে কিন্তু 20 মিনিট মতো লাগবে তোমাদের, ঠিক আছে। তো সরাসরি তোমরা যদি একেবারে নিউ ফারাক্কা জংশনে যেতে পারো তাহলে কিন্তু ওখান থেকে তোমাদের 20 মিনিট লাগবে 119 নম্বর ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্পাস বৈষম্যনগর, ঠিক আছে। এবং তোমরা কিন্তু বাসেও যেতে পারবে। তো যে সমস্ত প্রার্থীরা মেদিনীপুর এবং শিলিগুড়ি এই সমস্ত এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ডুলেক্স বাস যাচ্ছে, ঠিক আছে। তোমরা একটু যোগাযোগ করবে, তোমাদের যে বাস স্টপ আছে ওখানে যোগাযোগ করবে, টোটাল কিন্তু ওই বাসটা সরাসরি ফারাক্কায় যাচ্ছে, ঠিক আছে। এবং যারা একেবারে ট্রেন রুটে যেতে চাও তাদেরকে বলবো মালদা টাউন থেকে তোমরা যদি আবার ট্রেন বদলি করো তাহলে নিউ ফারাক্কা জংশনে নামতে পারবে, নিউ ফারাক্কা জংশনে তোমরা নামলে কিন্তু ওখান থেকে 20-25 মিনিট লাগবে। এবং মালদা টাউনে নামলে কিন্তু ওখান থেকে তোমাদের 30 থেকে 35 মিনিট লাগবে বাস বা অটোতে, তোমরা সরাসরি কিন্তু তোমাদের নামিয়ে দেবে বিএসএফ ক্যাম্পের সামনে। এইটা মূলত রুট, ঠিক আছে। এইবার তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে মেন প্রবলেম এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তোমরা অবশ্যই শীতের বস্ত্র নিয়ে যাবে এবং একটা ছোট কম্বল নিয়ে যাবে শোয়ার মতো। এবং তোমাদেরকে বলবো যদি পর্যাপ্ত পরিমাণে তোমরা শীত বস্ত্র না নিয়ে যাও তাহলে ক্যাম্পের আশেপাশে থাকবে না, কারণ প্রচণ্ড ঠান্ডা, ক্যাম্পের আশেপাশে থাকলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। যেহেতু এখানে তোমাদের পিইটি এবং পিএসটি অ্যান্ড থার্ড র্যাপিড, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু প্রথমে পিইটি হচ্ছে, এখানে তোমাদের দারুণ সুযোগ থাকছে, সবাই কিন্তু রান করার সুযোগ পাচ্ছ। তো রান করতে গেলে তোমাদের মেনলি কিন্তু রেস্ট দরকার, তোমাদের মূলত একদিন আগে যাবে তোমরা, ঠিক আছে। একদিন আগে গিয়ে অন্তত রেস্টটা যদি না নাও তাহলে কিন্তু সকালে তোমরা রান করতে পারবে না। তো ওইখানে তোমাদের ক্যাম্পের সামনে নামার সাথে সাথে অনেক ছেলেপিলে থাকবে, তোমাদের ডাকবে যে দাদা ঘর আছে, ঘর ভাড়া আছে, হেনতেন ইত্যাদি বলবে, ঠিক আছে। তো তোমরা যেটা র্যালিতে হয় যেটা প্রসেসটা তোমরা তো জানো, হাত ধরে টানাটানি করবে, আমার ভালো রুম আছে। তো তোমরা একটা গ্রুপ বেনে যাবে, অর্থাৎ 5-6 জনের একটা গ্রুপ থাকবে
যে আমরা এই কতজন থাকবো এত টাকা দেবো, দেখবে 50 থেকে 60 টাকার মধ্যে হয়ে যাবে। আর তুমি যদি সিঙ্গেল করে যাও 100 থেকে 120 টাকা পর্যন্ত লেগে যাবে, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে রাখি, ক্যাম্পের আশেপাশেই তোমরা ঘর নেবে, বেশি দূরে যাওয়ার দরকার নেই। এবং ওখানে সবজি ভাত আর একটা ডিম দিয়ে কিন্তু 55 টাকা নিচ্ছে, ঠিক আছে। আর সোয়াবিন আলুর তরকারি ডাল সবজি দিয়ে কিন্তু 40 টাকা নিচ্ছে। তো তোমরা একটু জাস্টিফাই করবে, একটা রুটি একটা কলা 18 টাকা নিচ্ছে, ঠিক আছে। তো তোমরা একটু জাস্টিফাই করবে, যেমন যেখানেই দেখবে বেশি লোক ভিড় করে আছে সেখানতেই খাবে, কারণ সেখানেই দেখবে কোয়ালিটিটা ভালো আছে। আর তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকটা জায়গায় দেখবে ছোট ছোট ওরা টেন্ট বানিয়েছে, আর এরকম রুটি কলা আলুর দম ইত্যাদি রেখেছে। তো তোমরা এক জায়গায় গিয়েই যেন খাবে না, একটু জাস্টিফাই করবে। অনেক জায়গায় কম দামে পাওয়া যায়, ভালো সুস্বাদু মানের খাবার আছে কম দামে, আবার অনেক জায়গায় ডিমান্ড বেশি, ঠিক আছে। তো যেহেতু আমরা সব মধ্যবিত্ত পরিবারের ছেলে, তো আমরা এত টাকা খরচ করব না, যেহেতু আমরা শুধু খাওয়ার টুকান পেটটা ভরাটুকুই ব্যাস, ঠিক আছে। তো বেশি মানে উচ্চ মানে বেশি খাবার খাবে না যেটা শরীরের পক্ষে ক্ষতিকর, এরকম কিছু না, সবজি বা ডিম ঠিক আছে। হ্যাঁ, তো এটা কিন্তু খাওয়ার পর্বটা তোমাদের মিটে গেল। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা একটা নির্দিষ্ট ঘরে থাকবে, কখন উঠবে সেটা বলে রাখি। ঠিক 6টা থেকে কিন্তু এন্ট্রি হচ্ছে, ঠিক আছে। তোমরা ওই ভোর 3টের সময় 3:30 সময় উঠবে না, 4টের সময় উঠবে, ব্রাশ করবে, টয়লেট করবে, অল্প কিছু খাবে, 5টার মধ্যে গুটি গুটি পায়ে বার হবে। এই 119 নম্বর ব্যাটালিয়ানের ঠিক পাঁচিলের গা দিয়ে ডান পাশ দিয়ে লাইন দিচ্ছে। এন্ট্রি হওয়ার সময় তোমাদের ডকুমেন্টস লাগছে, আধার কার্ড এবং তোমাদের যে পিন জেনারেটর, যে হার্ড কপি তোমাদের যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডটা। আর তোমরা অবশ্যই 2 কপি সাথে ফটো নেবে। ডকুমেন্টসের ব্যাপারটা আমি বলছি। এই এন্ট্রির সময় তোমাদের এটা দেখা হচ্ছে, এন্ট্রি হওয়ার পরে বাম সাইডে তোমাদেরকে আরেকটি টেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেই টেন্টে তোমাদেরকে দেখা হচ্ছে আধার কার্ডের সাথে নামের ম্যাচ আছে কিনা। তো আমার হাতে কিন্তু একটি অ্যাডমিট কার্ড আছে, এই অ্যাডমিটটা কিন্তু 119 নম্বর ব্যাটালিয়ান বৈষম্যনগর, ঠিক আছে, বৈষম্যনগরের অ্যাডমিট কার্ড। হ্যাঁ, তো ফুল ইনফরমেশানটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে আধার কার্ডের সাথে যদি কোনো রকম অ্যাডমিট কার্ডের মিসম্যাচ হয়, বয়সের হোক বা নামের হোক, তোমরা আদার্স একটা সাপোর্টিং কপি নেবে। তোমাদেরকে কিছুক্ষণ বসিয়ে রাখা হচ্ছে। যদি কারোর, আমি এই ভিডিও থেকে বলছি, যদি কোনো নামের মিসম্যাচ বয়সের মিসম্যাচ হয়ে থাকে, ঠিক আছে, কারেকশান করার দরকার থাকে, তাহলে তোমরা একটা সাপোর্টিং কপি নিয়ে যাবে, নিয়ে ওই টেন্ট থেকেই কিন্তু তোমাদের একটু পরে দেরিতে তোমাদেরকে কারেকশান করে দিচ্ছি, তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। অবশ্যই কারেকশান করে দিচ্ছে। বয়সে তোমার যে অ্যাকচুয়াল যে বয়সটা আছে সেই বয়সের সাথে তোমার ফর্ম ফিল আপের মিল নেই। তো অ্যাকচুয়াল বয়সে তোমরা একটা সাপোর্টিং কপি নিয়ে যাবে, যে স্যার আমার এইটা অ্যাকচুয়াল বয়স, তোমাদের ওই ফর্ম ফিল আপের যে কারেকশানটা মানে ভুলটা ওটা কারেকশান করে দিচ্ছে ওখান থেকে, ঠিক আছে। তো ওইখানে তোমাদের আধার কার্ড প্লাস অ্যাডমিট কার্ডটা ঠিক থাকলে ওখানে তোমাদের একটা সই করতে হচ্ছে। সই করার পরে তোমাদের নির্দিষ্ট আরেকটি টেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেই টেন্টে নিয়ে কি হচ্ছে, সেই টেন্টে কিন্তু 3 কালার ফর্ম দিয়েছে। প্রথমে অ্যানেক্সার 1, সেই ফর্মটা তোমাদেরকে নিজে হাতে কলমে কিন্তু ফিল আপ করতে হচ্ছে। সেখানে কি ফিল আপ করতে হচ্ছে, তোমার রোল নাম্বার, তোমার ট্রেড, তোমার আইডেন্টিফিকেশান মার্ক ইত্যাদি নর্মাল কিছু ডাটা তোমাকে ওখানে ইনপুট করতে হচ্ছে, অর্থাৎ নিজে হাতে কলমে ক্যাপিটালে তোমাদের ফিল আপ করতে হচ্ছে। ফিল আপ করার পরে একটা নির্দিষ্ট টেবিলে তোমাদেরকে জমা করতে হচ্ছে। জমা করার পরপরই কিন্তু তোমাদের একটা চেস্ট নাম্বার দিচ্ছে। সেই চেস্ট নাম্বারে কিন্তু দুটো স্ক্যানার আছে, ঠিক এই রকম জায়গায় দুটো ছোট ছোট স্ক্যানার আছে, ব্যাক সাইড ফ্রন্ট সাইডে। তারপরে তোমাদেরকে আবার বসিয়ে রাখছে, বসিয়ে রাখার পরে আবার কিছুক্ষণ পরে তোমাদেরকে ডাকছে, ডাকার পরে থার্ড র্যাপিডের দুটো তোমাদের এরকম ঘড়ির মতো বেল যে চিপস আছে সেই চিপস দুটো দিচ্ছে, সেই চিপস দুটো কিন্তু পায়ে লাগাতে হচ্ছে, ঠিক আছে। এই ইনফরমেশানগুলো সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। এই ইনফরমেশানগুলো একমাত্র আমিই দিতে পারবো, কারণ আমি বলে না, যারা রিক্রুটমেন্ট সেন্টারে গেছে তারা সবাই দিতে পারবে। কারণ যে সমস্ত ইউটিউবাররা বাইরে থেকে ভিডিও করে তারা কিন্তু ফিল্ডে প্রকাশ করে না, অর্থাৎ ফিল্ডে গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করতে পারে না। আমরা কিন্তু ওখানে গেছি, ওখানে মাঠ করেছি, আমরা সমস্ত তথ্যটাই বলতে পারবো, ঠিক আছে। তো চলো তারপরে বলে রাখি, এবার তোমাদের চেস্ট নাম্বার দেওয়ার পরে তোমাদের থার্ড র্যাপিডের যে বেলটা আছে ঘড়ির মতো, ওটা দেওয়ার পরে এই ঘড়িটা তোমাদেরকে বলে রাখি, ভিডিওটা লং হলেও তোমরা ধৈর্য সহকারে শোনো। অনেক অজানা তথ্য এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে, কারণ আমরাও একটা ক্যান্ডিডেট, যে মানে আমরাও একটা ক্যান্ডিডেট তোমাদের বিএসএফ টেটসম্যানদের বা ইত্যাদি।
তো এইগুলো কিন্তু আমরা ভালো বলতে পারি। তো এই যে তোমাদের থার্ড র্যাপিডের যে বেল্টটা দেয় এটা মোজার ওপরে পড়বে। যদি বাই দা ওয়াই মোজা ছোট থাকে একটু টেনে নিয়ে মোজার উপরে পড়বে, কারণ মোজার নিচে পড়লে তোমার ওই দৌড়াতে চামড়ায় ঘাসলে দেখবে চামড়াটা ওখান থেকে হয়ে যাবে, তুমি ইনজিউরি হয়ে যাবে, ব্লাড বার হবে, ঠিক আছে? এরকম অনেকেরই হয়েছে। হ্যাঁ, তো তোমাদেরকে বলবো মোজার ওপর পরার চেষ্টা করবে, আর যদি না হয়, যদি পসিবল না হয় তাহলে ছেড়ে দেবে, যেমনটা পরার দরকার সেমনটা পরে, বেশি টাইট করার দরকার নেই, ওটা খোলেও না, ঠিক আছে? তারপরে এইগুলো করার পরে সব এই ডকুমেন্টস অ্যানেক্সার অন জমা দেওয়ার পরে, চেস্ট নাম্বার দেওয়ার পরে, তোমাদের থার্ড ডেপুটির যে বেলটা দেওয়ার পরে আবার একটি কিছুক্ষণ তোমাদেরকে বসিয়ে রাখবে। বসিয়ে রাখার পরে তোমাদের নির্দিষ্ট যে রানিং পয়েন্ট আছে, ঠিক আছে, যে রানিং পয়েন্টটা আছে 119 নম্বর ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্পাস বৈষম্যনগর, এই বৈষম্যনগরে কোথায় রান হচ্ছে, ফিল্ড গ্রাউন্ড না পিস গ্রাউন্ড? তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু ফিল্ড গ্রাউন্ডে রান হচ্ছে না, পিস গ্রাউন্ডে রান হচ্ছে, অর্থাৎ রাস্তায় রান হচ্ছে। আর রাস্তাটা কিন্তু একটু পুরনো আছে, মাথায় রাখবে, রাস্তাটা একটু পুরনো আছে বলতে একটু খারাপ আছে, ঠিক আছে? রান করা যাবে, রান করা যাবে, রান যে করতে পারবে তার মানে কোথায় দেবে, পাহাড় দিলেও সে রান করতে পারবে, ঠিক আছে? রান করা যাবে। এই যে পিস গ্রাউন্ডটা, এটা হচ্ছে ট্র্যাক হচ্ছে 1 কিমি, 1 কিলোমিটারের ট্র্যাক থাকছে, নির্দিষ্ট তোমাকে একটা সময় দেওয়া হচ্ছে, 5 পাক মারতে হচ্ছে। এই 5 পাক কিন্তু তোমাদের নির্দিষ্ট সময় থাকছে 24 মিনিট। এই 24 মিনিটের মধ্যে যদি তুমি 5 কিলোমিটার অতিক্রম করতে পারো তাহলে তুমি পাস, ঠিক আছে? তুমি পাস। তো এখানে কিন্তু তোমাদের তাহলে পিস গ্রাউন্ড কত মিটারের ট্র্যাক থাকছে, 1 কিমি, অর্থাৎ 1000 মিটারের ট্র্যাক থাকছে, তোমাকে 5 পাক মারতে হবে, 5 পাক দৌড়াতে হবে, ক্লিয়ার? এবার এই 5 পাক মারার পরে তুমি যদি পাস করো বা ফেল করো এরকম কোনো আইডেন্টিফাই করা হচ্ছে না, সবাইকে এক জায়গায় রাখা হচ্ছে। হ্যাঁ, যেহেতু এখানে থার্ড র্যাপিডটা বলতে কি বোঝায়, তোমাদের একটা নির্দিষ্ট প্যাড পাঠিয়ে দিচ্ছে, সেই প্যাডের উপরে যখনই পা দেবে তখন সেন্সার সিস্টেম আছে, ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে? ওই যে তোমাদের পায়ে যে চিপসটা লাগাচ্ছ না, দুটো দুই দিক ফিরে লাগাবে, ঠিক আছে? দুটো দুই দিক ফিরে তোমাদের বলে দেবে অবশ্যই, ঠিক আছে? ইনস্ট্রাকশন ওখানে দেওয়া হবে, চিন্তা নেই, তোমাদের বলে দেবে। তো ওই যে থার্ড র্যাপিডের ওটা কিন্তু স্ক্যানার হয়ে যাচ্ছে, এবং তোমাদের যে বুকে চেস্ট নাম্বার আছে ওটাও কিন্তু ইন্ডিকেট করছে স্ক্যানার দিয়ে, ঠিক আছে? তুমি কত পাক মারছো, কত পাক তোমার হয়েছে, সব কিছু তোমাকে বলে দেবে। তো ওই থার্ড র্যাপিড বলতে অনেকেই বুঝতে পারছো না যে থার্ড র্যাপিড বলতে কী বোঝায়। থার্ড র্যাপিড আসলে একটা প্যাড, ওই প্যাডের ওপর তুমি যখন পা দেবে তোমার কাউন্টটা শুরু হবে। এই যে না যে তোমাদের পিছনে আছি বলে সামনের জন যখন চলে গেল তখন থেকে সময় শুরু হলো, এরকম কোনো ব্যাপার না। সামনের জন যখন ওই প্যাডে পা দেবে তখনই তার কাউন্ট শুরু হলো, তার নির্দিষ্ট সময় শুরু হলো। পিছনের জন যখন ওই প্যাডে পা দেবে তখন তার কাউন্টিং শুরু হলো, ঠিক আছে? এই না যে পিছনে আছি বলে সামনের জন চলে গেল কাউন্ট শুরু হয়ে গেল, ঠেলাঠেলি হুড়োহুড়ি এরকম কিছু করবা না, ঠিক আছে? আরামসে রান করবা। আর রানের একটা তরিকা আমি বলে দিচ্ছি, যদি যারা একেবারে নতুন যাচ্ছ এবং পুরনো যারা আছে তারা তো এক্সপার্ট আছো, তাদেরকে বলবো তোমরা গ্রুপ রান করার চেষ্টা করে, যেহেতু এটা লং রান, সেক্ষেত্রে অনেক সময় দমের একটা ব্যাপার থাকে, তোমরা গ্রুপ রান করবে, এবং গ্রুপ রান করলে কি হয়, কষ্টটা মালুম হয় না, ঠিক আছে? প্রথমে 1 থেকে 1.5 ফুটের স্টেপ নিয়ে যাবে, এবং একটু রান করবে হালকা ঝুঁকে, ঠিক আছে? টোর ওপর দিয়ে রান করবে, ফ্ল্যাট পা মারলেই কিন্তু পা বসিয়ে দেবে, যেহেতু এটা পিচ গ্রাউন্ড, ঠিক আছে? আর টোর ওপরে রান করলে পরবর্তী স্টেপটা তোমাকে আগিয়ে দেবে, এরকম টোর ওপরে মারবে, পরবর্তী স্টেপের জন্য পাটা উঠে যাবে, অলরেডি উঠে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো যে তোমরা গ্রুপ রান করার চেষ্টা করো, বন্ধু বান্ধব বেনে যাও ওখানে গিয়ে, ঠিক আছে? রিক্রুটমেন্ট সেন্টারে প্রার্থী মানে সবাই বন্ধু বান্ধব। এবার তোমাদের পাস কি ফেল সেটা ওরা আইডেন্টিফাই করবে না, সবাইকে এক জায়গায় রাখবে, এরকম একটা ডাটা শিট চলে আসবে, চেস্ট নাম্বার অনুযায়ী ডাটা শিট চলে আসবে, তখন চেস্ট নাম্বার অনুযায়ী ডাকবে, পাস তখন আলাদা করবে, ফেল আলাদা করবে, ঠিক আছে? ওই চেস্ট নাম্বার এখানে কিন্তু তোমাদের যদি 15 সেকেন্ড 10 সেকেন্ড কম হয় বাদ, কারণ এখানে কিন্তু কেউ ওই লাল ফিতে দিয়ে চলে আসো, দাঁড়িয়ে আছে, আসো আসো হয়ে যাবে এরকম করে ডাকবে না, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ থার্ড র্যাপিড রানিং, এইখানে অটোমেটিকলি তুমি কত সেকেন্ডে, কত মিনিটে, কত রাউন্ড মেরোছো, সব ডাটাটা কিন্তু ওদের হাতে চলে আসবে, এরকম শিটে, এরকম একটা সিট আসবে, সিটে এরকম লেখা থাকবে এত নম্বর চেস্ট নম্বর এত মিনিটে ঢুকে গেছে বা কভার করে গেছে, ঠিক আছে? এরকম। এবার যারা ফেল করেছো তাদেরকে কিছুক্ষণ বসিয়ে রেখে একটা বড় আধিকারিক, বিএসএফ এর আধিকারিক আসবে, আসার পরে কিছু ডিক্লেরেশন মানে কিছু ইনস্ট্রাকশন কথাবার্তা বলবে যে ট্রাই এগেন, পরবর্তীতে আবার চেষ্টা করো, ফেল করেছো বলে মন খারাপ না, এসব যেটা সান্ত্বনামূলক যে কথাবার্তা হয় সেগুলো বলবে, বলে তাদের
পাঠিয়ে দেবে। এইবার যারা পাস করেছো তাদেরকে বলে রাখি, প্রথমে কিন্তু তোমাদের হাইট মাপবে না, ঠিক আছে? প্রথমে সবার ক্ষেত্রে সবাই কিন্তু রানে অংশগ্রহণ করতে পারবে। এখানে দারুণ একটা ব্যাপার থাকছে, যারা উচ্চতায় কম তারাও রানে অংশগ্রহণ করতে পারবে, যাদের উচ্চতা আছে তারাও রানে অংশগ্রহণ করতে পারবে। দেখো, যারা পিইটি কমপ্লিট করেছো তাদের তারপরে কিন্তু তোমাদের পিএসটিতে নিয়ে যাবে। পিএসটিতে কেমন হচ্ছে আমি ডেমোটা তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। তোমাদের পিএসটি মাপা হচ্ছে একেবারে একদম ইউনিক জেনারেশন মেশিনে, ঠিক আছে? মানে মেটাল ডিটেক্টরের মাধ্যমে একদম মেশিনে তোমাদের উচ্চতা কত হচ্ছে তোমরা সরাসরি নিজেরাই দেখতে পাবে, এবং তোমাদের চেস্টটাও কিন্তু একদম মেটাল ডিটেক্টরের মাধ্যমে মাপা হবে। উচ্চতা, হাইট, চেস্ট একই ফ্রিকোয়েন্সিতে তোমাদের উঠে যাবে, ঠিক আছে? তো তোমরা যে সমস্ত প্রার্থীরা জেনারেল, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুরুষদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার। এই 165 সেন্টিমিটারের যদি তুমি কম হও তাহলে কিন্তু বিএসএফ টেস্টম্যানের ক্ষেত্রে তুমি আনফিট। এইবার তোমাদেরকে বলে রাখি, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার, এবং যে সমস্ত প্রার্থীরা এসটি, গাড়োয়ালি, গোর্খা, নর্থ ইস্ট এই সমস্ত হিল এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড় আছে গভর্নমেন্টের তরফ থেকে, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বিশেষ ছাড় আছে উচ্চতায়। যারা উচ্চতায় ছাড় নিয়েছো তাদের অবশ্যই তোমরা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, এবং যারা বয়সে ছাড় নিয়েছো অর্থাৎ এজ রিলেকশন তারা অবশ্যই ওবিসি এনসিএল সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে সেটা তোমাদের পার্ট টু পার্ট আমরা আলোচনা করব। এবার তোমাদের উচ্চতাটা মাপা হচ্ছে কেমন, উচ্চতাটা একদম কিন্তু নিখুঁতভাবে মাপা হচ্ছে, ঠিক আছে? কোনো রকম কিন্তু এখানে নির্ভুল হচ্ছে না, একদম তুমি সরাসরি দেখতে পাবে যে তোমার উচ্চতা কত, ঠিক আছে? একদম এত সুন্দর ইউনিক ফ্রিকোয়েন্সিতে মাপা হচ্ছে, সামনে ডিসপ্লে থাকছে, ডিসপ্লে তুমি সরাসরি দেখে নিতে পারছো তোমার উচ্চতা কত, ওয়েট কত, সরাসরি উঠে যাচ্ছে। চেস্টটাও কিন্তু এবার মাঠ পাস করার পরে তোমার যদি চেস্টে 2-1 সেন্টিমিটার যদি প্রবলেম হয় তাহলে কিন্তু তোমার সুযোগ দিচ্ছে ডন মারার সুযোগ দিচ্ছে। তার পাশাপাশি তোমার 2-3 বার মাপছে, কারণ পিইটি কমপ্লিট করার পরে মাঠ পাস করার পরে কিন্তু কাউকে বাদ দেওয়ার তেমন চেষ্টা করছে না। যার একেবারে লো, ধরো 170 সেন্টিমিটার হাইট, 40 কেজি ওয়েট, তারা কিন্তু বাদ দিচ্ছে, কারণ এই 40 কেজি ওয়েট তো মিনিমাম ওয়েট না, ঠিক আছে? এখানে তোমাদেরকে বলে রাখি ওয়েটেও কিন্তু তেমন কোনো কড়াকড়ি করছে না, একেবারে যার একদম পসিবল নয় তাকেই বাদ দিচ্ছে, নাহলে সবগুলোকে নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? তো তোমাদের উচ্চতাটা কিন্তু 165 সেন্টিমিটার হতেই হবে, আর তোমাদের ডকুমেন্টসটা লাগছে প্রিন্টেড অ্যাডমিট কপি, আর তোমরা যে ডোমিসাইল দিয়ে তোমরা আবেদন করেছিলে, পুরনো হোক নতুন হোক, পুরনোটাও নিয়ে গেলে হবে, নতুনটা নিয়ে গেলে হলে 2 কপি ফটো নিয়ে যাবে, এবং আধার কার্ড নিয়ে যাবে, কোনো যদি ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এরকম সাপোর্টিং কপি থাকে অবশ্যই তোমরা নিয়ে যাবে, এবং তার পাশাপাশি তোমাদের ওবিসি এনসিএল সার্টিফিকেট নিয়ে যাবে, এসটিদের ক্ষেত্রে এসটি সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে? এইগুলো কিন্তু মূলত তোমাদের ডকুমেন্টস লাগছে, এবং এই যে ঘড়ি কিন্তু অ্যালো আছে, তোমরা ঘড়ি নিয়ে যেতে পারবে। তারপরে ট্র্যাকে তুমি খালি পায়ে দৌড়াতে পারো, জুতো পরে দৌড়াতে পারো, ওটা তোমার ম্যাটার, ঠিক আছে? তোমার ব্যক্তিগত ব্যাপার। এখানে কিন্তু কোনো রকম রেস্ট্রিকশন নেই যে তুমি জুতো পরে দৌড়াতে পারবে, খালি পায়ে দৌড়াতে পারবে না, এরকম কিছু বলা নেই। হ্যাঁ, এই হচ্ছে মূল ফ্যাক্ট। তারপরে পাস করার পরে তোমাদেরকে আবার একটি হাইট, ওয়েট মেজারমেন্ট, মানে হাইট, ওয়েট, চেস্ট মাপার পরে এই যে মেজারমেন্ট টেস্টটা হওয়ার পরে তোমাদের একটা সাইটে নির্দিষ্ট একটি টেন্টে নিয়ে যাওয়া হচ্ছে, সেই টেন্টে কিন্তু তোমাদের আবার একটি ফর্ম দিচ্ছে, সেই ফর্মটি কিন্তু সব কিছু একটা শিট আছে যে তুমি কত মিটারে তুমি রান কমপ্লিট করলে, সেই শিটটা কিন্তু আবার তোমাদেরকে এটা ফিল আপ করতে হচ্ছে, ফিল আপ করে আবার জমা দিতে হচ্ছে, এবং তোমাদের নির্দিষ্ট লাস্ট একেবারে শেষে কিন্তু তোমাদের যে পিএসটি পিইটি পাস ইন বলে লেখা থাকছে, পাস ইন পিএসটি পিইটি, সেখানে একটি বিএসএফ আধিকারিক স্টাম্প থাকছে এবং সই থাকছে, ব্যাস ছেড়ে দিচ্ছে। এইটুকু কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস, ঠিক আছে? তো পাশের হার কেমন থাকছে? পাশের হার কিন্তু খুবই কম থাকছে। তোমাদেরকে বলে রাখি 70 থেকে 80 জন করে ছাড়ছে, পাশের হার 2 তারিখই ছিল 42, ঠিক আছে? এন্ট্রি আছে 6টার সময়, 7:30 থেকে কিন্তু তোমাদের রান স্টার্ট হচ্ছে। তো তোমাদেরকে বলবো গ্রুপ রান করার চেষ্টা করবে। তো এইটুকু ইনফরমেশান আমাদের কাছে ছিল, সেই ইনফরমেশানটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। তো কত মিটারের ট্র্যাক আগে কিন্তু বলেছি, 1 কিমি ট্র্যাক 5 পাক মারতে হচ্ছে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে সেটাও কিন্তু আমি উল্লেখ করেছি, কেমন হাইট চাওয়া হচ্ছে সেটাও কিন্তু তোমাদের মাঝে উল্লেখ করেছি, ট্রেন এবং বাস রুটটাও কিন্তু সেটাও তোমাদের মাঝে উল্লেখ করেছি।
তোমাদেরকে বলে রাখি, স্বপ্ন যদি হয়ে থাকে দেশ সেবা করার, তাহলে তুমি দেশ সেবা করতে পারবে। এটা মিস তাই কী হয়েছে, পরবর্তীতে আরেকটা ট্রাই করো। আর যাদের উচ্চতা কম তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। কারণ এই বিএসএফ ট্রেডসম্যানের আগে গত 2017-18 কিন্তু 167 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছিল, এখন কিন্তু 165 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। এবং এই যে ট্রেড আছে, এই ট্রেডের মধ্যে বিশেষ কিছু ট্রেডের কিন্তু কোনো ট্রেড টেস্ট হবে না, শুধু সার্টিফিকেট দেখবে, কোনো রকম ট্রেড টেস্ট হবে না। তো এই পরবর্তী একটা ভিডিও বলে দেবো কাদের কাদের টেস্ট হবে এবং কাদের কাদের ট্রেড টেস্ট হবে না, কবে থেকে তোমাদের ট্রেড টেস্ট হবে, সমস্ত ইনফরমেশানটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। এই যে ভিডিওটা বানালাম, এই ভিডিওর মধ্যে যদি কোনো এনকোয়ারি থাকে, অর্থাৎ কিছু যদি জানার থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানাবে। এবং কার কার এই 119 নম্বর ব্যাটালিয়ান হেডকোয়ার্টার 119 নম্বর ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্পাস বৈষম্যনগরে ফারাক্কাতে পিএমটি পিএটি সেন্টার করেছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে। এবং কোনো রকম যদি কিছু জানার থাকে, অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি যুক্ত হতে পারবে এবং ওখানে মেসেজ করলে আমরা সরাসরি তোমাদেরকে রিপ্লাই দেবো। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।